করোনা চিকিৎসায় সীমাহীন দুর্ভোগ, হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরেও মিলছে না সেবা, ছড়িয়ে পড়ছে কমিউনিটিতেও। করোনা পরীক্ষায় চরম অব্যবস্থাপনা, নমুনা সংগ্রহশালায় মানা হচ্ছে না সামাজিক দূরত্ব, সংক্রমণ বৃদ্ধির শঙ্কা। থামছে না মৃত্যুর মিছিল, পরীক্ষামূলক ঔষধ প্রয়োগের সফলতার দাবি যুক্তরাষ্ট্রের, আরও সময় নেওয়া প্রয়োজন বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা মোকাবেলায় বাংলাদেশ ভারতের দুই প্রধানমন্ত্রীর ফোন আলাপ, তৈরি পোশাক খাত নিয়ে সুইডেনের প্রধানমন্ত্রীর সাথেও কার্যকর আলোচনা। গার্মেন্টস ও রেস্টুরেন্ট খোলায় সড়কে বাড়ছে মানুষ, আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, অনুপস্থিত কর্মীরাও পাবে 60% বেতন। ব্যাংকের শাখা ও লেনদেনের সময় কমানোয় বেড়েছে গ্রাহকের চাপ, হিমশিম ব্যাংকাররা, বাণিজ্যিক এলাকায় সেবা বাড়ানোর দাবি। স্বাগত সকাল 7টার সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। করোনা পজিটিভ সত্ত্বেও হাসপাতালে ঘুরে চিকিৎসা সেবা পাচ্ছেন না রোগীরা। প্রতি পদক্ষেপে অসহায়ত্বের শিকার হচ্ছেন করোনা রোগীরা। একটু চিকিৎসা সেবা পাওয়ার জন্য এই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছোটাছুটি, কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত সেবা। ফলে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে কমিউনিটিতে। করোনা আক্রান্ত রোগীদের ভোগান্তির কথা তুলে ধরছেন হাসান পারভেজ, ক্যামেরায় ছিলেন তুষার আতিক। মোহাম্মদ দেলোয়ার, বাড়ি নারায়ণগঞ্জ। করোনা উপসর্গ নিয়ে গত 25 তারিখ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছিলেন। পরীক্ষার পর বুধবার তার করোনা পজিটিভ আসে। পরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সুপারিশ করা হয় তাকে। এরপরে শুরু হয় ভোগান্তি। মুগদা হাসপাতাল তাকে ভর্তি নেয়নি, এমনকি দেয়নি ন্যূনতম পরামর্শ। অসহায় হয়ে এভাবেই ঘন্টার পর ঘন্টা হাসপাতালের বাইরে বসেছিলেন দেলোয়ার। এনে যে রুগী নামাইয়া থুয়া গেল তখন আমরা কি করব, এনে গেছি কাগজ লইয়া, কয়ে এনে জায়গা খালি নাই, আপনারা গাড়িতে রুগী নামাইলেন কি লিখে। কি করুম তাইলে, কি সুস্থ মানুষ কি মাইরা এলাম বাসায় নিয়ে যাবো। কোনো উপায় না পেয়ে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয় দেলোয়ার। এখন প্রশ্ন, পথে কত মানুষের মাঝে সংক্রমণ ছড়াবে, এমনকি পরবর্তীতে ওই সিএনজিতে যারা বসবে তাদেরই কি হবে। ঢাকা মেডিকেল থেকে ওরা পাঠাইলে তো আসলে কিছু করার নাই, ঠিক আছে। এর মধ্যে 250 অলরেডি ফিল আপ হয়ে গেছে। 300 আমরা চেষ্টা করবো ঢুকাইতে, 50টা আমরা চেষ্টা করতে পারার। দেলোয়ারের মতো আরেক নারীর একই দশা, করোনা পজিটিভ হয়ে হাসপাতালের সামনে এভাবেই বসেছিলেন। এছাড়া যারা হাসপাতালে করোনায় চিকিৎসা নিচ্ছেন তাদেরও অভিযোগের শেষ নেই। রোগী তো মরে যাচ্ছে, তাড়াতাড়ি অক্সিজেনটা লাগাই দেন ভাই, আমাদের লোক নাই, এখন তো আপনার ওখানে যাওয়া সম্ভব না। তো আমি দুঃখের কথা বলতেছি, আরেক লোক, আমার বাচ্চা তো শ্বাস নিতে পারতেছে না ভাই। আপনি কি করেন, আপনি চতুর্দিক দিয়ে পুরো হাসপাতাল খুঁজা দেন, যদি কোনো জায়গায় যদি অক্সিজেনের পান, আপনি ওইখানে আপনি দেন, অক্সিজেন দেন। রোগী এতক্ষণ আসলো রাস্তায়, এখানে বসে আসলো 1 ঘন্টা, এখানে শোয়া আসলো, কেউ দেখে না। অস্ট্রেলিয়া রোমানিয়া একটু শোয়াইছে, অবস্থা খুব সিরিয়াস খারাপ। ঠিক একই চিত্র করোনার জন্য নির্ধারিত অন্য হাসপাতালগুলোতেও। দেশে প্রতিদিনই করোনা আক্রান্তের রোগীর সংখ্যা বাড়ছে, কিন্তু হাসপাতালগুলোর অব্যবস্থাপনা ও সমন্বয়ের অভাবে করোনা আক্রান্তরা ভোগান্তিতে পড়েছেন। দ্রুতই এই অব্যবস্থাপনা দূর না করলে ভবিষ্যতে করোনা রোগীদের চিকিৎসা সেবা ভেঙে পড়তে পারে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। করোনা পরীক্ষা করাতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন মানুষ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নমুনা সংগ্রহশালায় মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। ভোগান্তি কমাতে নেওয়া হবে ব্যবস্থা, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিস্তারিত আলী তালুকদারের রিপোর্টে। দীর্ঘ অপেক্ষা আর সামাজিক দূরত্ব না মানায় ভোগান্তির শিকার হচ্ছেন করোনায় আক্রান্ত নমুনা সংগ্রহ করতে আসা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের এসব ভুক্তভোগীরা। সামাজিক দূরত্ব মানার নির্দেশনা থাকলেও তা কেবলই কাগজে কলমে, বাস্তবে তার চিত্র পুরোই আলাদা। কোভিড-19-এর নমুনা সংগ্রহ করতে আসা রোগীরা জানান দুর্ভোগের কথা। মেসেজ আসলে তখন তো আমরা কনফার্ম যে হ্যাঁ, যে এখন আমরা নেগেটিভ অথবা পজিটিভ, সরকারিভাবে তখন তো আমাদের একটা পদক্ষেপ নেবে। না হলে এখন তো আমাদের অফিসাররা তো ঊর্ধ্ব লেভেলের অফিসাররা তো আমাদের এই ক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছে না। মানুষের টেনশন আমাদের বাড়তেছে, কিন্তু হয়তো পজিটিভ আসবে না, নেগেটিভ একটা আসলে তো আমাদের একটা থাকবে, তাই তো হচ্ছে না। 3 দিন আগে আসছি, এখন আমি এমনি রুগী মানুষ, হ্যাঁ
এখন আমি আরো রোগী হয়ে যেতেছি। অন্যান্য রোগ নিয়ে আসা রোগীরা জানায় জ্বর ঠান্ডা থাকার কারণে এই কোভিড টেস্ট নিতে এসেও শিকার হচ্ছেন দুর্ভোগের। ডায়ালিসিস না নিলে শ্বাসকষ্ট শুরু হয়, অনেক রকমের প্রবলেম হয়। 18 ঘন্টার মধ্যে দেওয়ার কথা রিপোর্ট, আজকে প্রায় 24 ঘন্টা পার হয়ে গেছে। আমার মা ডায়ালিসিসের রোগী, আমার মা 8 দিন ডায়ালিসিস পায় না। যে নাম্বারগুলোতে ফোন দেয়, ফোনগুলো খুব বিজি, এই জন্য কথা বলতে পারতেছি না, যার কারণে আমি ফিজিক্যালি আইসা ওনার সাথে কথা বললাম। বঙ্গবন্ধু হাসপাতালের এই দুর্ভোগের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে তারা। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। এবারে স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতি। বৈশ্বিক পরিস্থিতি। 1.5 মাসের বেশি সময় ধরে চলছে করোনা ভাইরাস মহামারী। তারপরও বিশ্বের বিভিন্ন দেশে থামছেই না আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গেল 24 ঘন্টায় বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে প্রায় 6,500 মানুষের। এতে করে মোট মৃতের সংখ্যা এসে দাঁড়িয়েছে 2,28,000-এ। এছাড়া আক্রান্ত হয়েছে 32,17,000-এর বেশি মানুষ। ইউরোপের ইতালি, ফ্রান্স ও স্পেনের সংক্রমণ এখন অনেকটা স্থিতিশীল, তবে যুক্তরাজ্যের মৃত্যুর সংখ্যায় এখনও লাগাম টানতে পারেনি। বুধবার সেখানে নতুন করে মারা গেছে 765 জন, আর যুক্তরাষ্ট্রের অবস্থাও অপরিবর্তিত। একদিনে সেখানে আরও মারা গেছে 2,350 মানুষ। এতে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 61,600-তে। এছাড়া ব্রাজিলেও একদিনে 6,462 জনের আক্রান্তের ঘটনায় সর্বোচ্চ পরিমাণ মানুষের মাঝে সংক্রমণের রেকর্ড হয়েছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশই লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছে। এর মধ্যে চীনের পর এবার ফিনল্যান্ডেও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে স্বাভাবিক জীবনযাত্রা ধীরে ধীরে শুরু হয়েছে। এই দেশটিতে এখন পর্যন্ত মাত্র 11 জন আক্রান্ত হয়েছেন এবং 11 জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। করোনা ভাইরাস প্রতিরোধে রেমডেসিভিরের কার্যকারিতার সুস্পষ্ট প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর অ্যান্থনি ফাউসি। একটি ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে এই তথ্য জানা গেছে। ডক্টর ফাউসি জানান, আক্রান্তদের মধ্যে রেমডেসিভির গ্রহণকারীরা অন্যদের তুলনায় কম সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন, কিন্তু এই ঔষধ মৃত্যুহার কমাতে ভূমিকা রাখবে কিনা তা এখনও প্রমাণিত নয়। বিশেষজ্ঞরা বলছেন, সত্যি হলে এটি একটি দুর্দান্ত ঘটনা হবে, তবে ম্যাজিক বুলেট হিসেবে এই প্রতিষেধককে আখ্যায়িত করা যাচ্ছে না। বুধবার হোয়াইট হাউসে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের তত্ত্বাবধানে বিশ্বের বিভিন্ন প্রান্তের 1,063 জনের উপর পরিচালিত একটি গবেষণার তথ্য তুলে ধরেন ফাউসি। এদের একাংশকে রেমডেসিভির দেওয়া হয়েছিল, বাকিদের দেওয়া হয়েছিল প্লেসেবো ওষুধ। রেমডেসিভিরের গ্রহণকারীরা গড়ে 11 দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। অন্যদিকে প্লেসেবো গ্রহণকারীদের ছাড়া পেতে সময় লেগেছে গড়ে 15 দিন। ফাউসি বলেন, প্রাপ্ত তথ্য থেকে প্রমাণিত হয়েছে করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার সময়সীমাকে কমিয়ে নিয়ে আসার জন্য রেমডেসিভিরের সুস্পষ্ট গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা রাখে। এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে এবার সম্ভাব্য টিকা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু করল জার্মানি। যুক্তরাষ্ট্রের সবশেষ অবস্থা জানাতে নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা রহমান। সুলতানা, যুক্তরাষ্ট্রের সবশেষ করোনা পরিস্থিতি কি আর চিকিৎসায় নতুন কোনো আশার খবর আছে কিনা? সত্যিকার অর্থে আশার কথা পর্যন্ত সেরকম নেই, তবে কিছু সম্ভাবনা দেখা দিয়েছে। এর মধ্যে পুরো আমেরিকা জুড়ে যেই চিকিৎসা পদ্ধতিটিকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটি হচ্ছে গিয়ে মানুষের শরীর থেকে প্লাজমা সংগ্রহ করা, অ্যান্টিবডি নেওয়া। যাদের ভাইরাসটি এরই মধ্যে হয়ে গেছে তাদের শরীরের অ্যান্টিবডি, যারা আক্রান্ত তাদের শরীরে দেওয়া, যাতে করে তাদের ভিতরে এই ভাইরাসটি প্রতিরোধ করা সম্ভব হয়। এর বাইরে আজই হোয়াইট হাউস করোনা ভাইরাস সংক্রান্ত যে টাস্ক ফোর্স রয়েছে তার অন্যতম প্রধান এবং আমেরিকানদের কাছে তিনি খুবই বিশ্বস্ত
নাম ন্যাশনাল অ্যালার্জি ইনস্টিটিউটের প্রধান ডিরেক্টর অ্যান্থনি ফাউচি, তিনি আজকে জানিয়েছেন যে ইনফ্লুয়েঞ্জার একটি ওষুধ যেটি 1000-এরও বেশি মানুষের উপর প্রয়োগ করা হয়েছে এবং সেই ট্রায়ালে কিছুটা ইতিবাচক সাড়া পাওয়া গেছে এবং মনে করা হচ্ছে যে এটি ভাইরাসটি থেকে মানুষকে প্রতিরোধে কোনো সহায়তা করছে কিনা সেটা তিনি বলেননি। তিনি বলেছেন যে কিছু ইতিবাচক সাড়া পাওয়া গেছে, কোনো কোনো ক্ষেত্রে এই ওষুধটি ভাইরাসটিকে ব্লক করতে পারে, এর এর যে ক্ষমতা সেই ক্ষমতা সীমিত করে দিতে পারে। এটি একটি আশার কথা, তবে এখনো এটিকে ম্যাসিভ আকারে শুরু করা যাবে এমনটি বলা হয়নি, কারণ সরকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA তারা এখন এটিকে অনুমোদন দেয়নি, তবে তারা এটিকে অনুমোদন দেওয়ার চিন্তা ভাবনা করছে এবং যাদের অবস্থা খুবই গুরুতর তাদের ক্ষেত্রে এটি প্রয়োগ করা হতে পারে। আপনারা জানেন যে এর আগে ম্যালেরিয়ার যে ওষুধটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার করে এটিকে সুপারিশ করছিলেন, সেটি কিন্তু FDA অনুমোদন দেয়নি। এমনকি এই ওষুধটির ক্ষেত্রে কার্যকর সফলতা না পাওয়ার জন্য FDA এখন পর্যন্ত কিন্তু সেটিকে নিরুৎসাহিতই বরং করছে, কারণ অনেক ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব দেখা গেছে। এখন ইনফ্লুয়েঞ্জার এই ওষুধটি যে মানুষদের মধ্যে কার্যকর ভূমিকা রেখেছে সে শতাংশ যদি হিসাব করা হয় তাহলে দেখা যায় যাদেরকে প্রয়োগ করা হয়েছে তাদের মধ্যে 37% ক্ষেত্রে ইতিবাচক ফল পাওয়া গেছে, মানে ভাইরাসটিকে তারা ব্লক করতে পেরেছে। তবে 1097 জনের মতো আসলে প্রয়োগ করা হয়েছে 97 জনের মধ্যে। ফলে এত অল্প সংখ্যক মানুষের উপর ক্লিনিক্যাল ট্রায়াল দিয়ে এটিকে অ্যাপ্রুভাল দেওয়া যায় কিনা সেই প্রশ্ন আসলে FDA এখনো ভাবছে, কারণে ব্যাপক হারে মতন এখনো দেওয়া হয়, তবে তারা সিরিয়াসলি সেটিকে চিন্তা ভাবনা করছে, কারণ এর চেয়ে আর কার্যকর এবং ইফেক্টিভ কোনো ওষুধ এখন পর্যন্ত তাদের কাছে নেই। ফলে যেসব রোগীদের অবস্থা আশঙ্কাজনক গুরুতর তাদের ক্ষেত্রে এটি করা হচ্ছে এবং এটি সফলতার ক্ষেত্রে বলা হচ্ছে যে ভাইরাসটি যেই শক্তি নিয়ে মানুষের উপর আক্রমণ করে মানুষকে প্রভাব রাখে, সেই প্রভাব ক্ষেত্রে দেখা যায় এটাকে এই প্রভাবটা কমিয়ে দিতে পারে, সেই শতাংশ সেটিকে 12-13% বলা হচ্ছে। ফলে এখন পর্যন্ত যত ওষুধের কথা বলা হচ্ছে, ভ্যাকসিনের কথা বলা হচ্ছে, এর মধ্যে এই ওষুধটির ক্ষেত্রে ইতিবাচক ইনফ্লুয়েঞ্জার একটি ওষুধ, ফলে কিন্তু এটি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। আর এরকম একটি অবস্থায় এরই মধ্যে আমেরিকাতে মৃতের সংখ্যা 60,000 ছাড়িয়ে গেছে। এই অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজই কিছুক্ষণ আগে ঘোষণা করেছেন যে আগামী শুক্রবার থেকে তিনি সামাজিক দূরত্ব বজায় রাখা সংক্রান্ত যেই স্বাস্থ্যগত গাইডলাইন ছিল সেটি তিনি প্রত্যাহার করে নিচ্ছেন। এই ঘোষণার কারণে মানুষের ভিতরে আসলে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে, মানুষের ভিতরে আতঙ্ক দেখা দিয়েছে, কারণ এখনো মৃত্যুর হার যে পরিমাণ মানুষ মারা যাচ্ছে এবং সংক্রমিত হচ্ছে সেটি কিন্তু এখনো ঊর্ধ্বমুখী, এখনো কিন্তু নিম্নমুখী ওইভাবে করে হয়নি। বিশেষ করে বেশ কয়েকটি স্টেট এর মধ্যে সচল হওয়ার কারণে যদি সীমিত পরিসরে কিন্তু যেটি সংখ্যাটি যেটি ধীরে ধীরে কমতির দিকে ছিল সেটি কিন্তু এখন আবার ঊর্ধ্বমুখী হচ্ছে। এটিকে বিশেষজ্ঞরা বারবারই করে হুঁশিয়ারি করে দিয়েছেন, এত তড়িঘড়ি করে যদি জনজীবন সচল করার চেষ্টা করা হয় সেটি বিপজ্জনক হতে পারে। এই হুঁশিয়ারি আজও অ্যান্থনি ফাউচি দিয়েছেন। ফলে এরকম একটি অবস্থায় আসলে অর্থনৈতিক যে সংকটে আমেরিকা পড়েছে, 4.8% অর্থনৈতিক ঋণাত্মক দিকে যাচ্ছে। সব মিলিয়ে অর্থনীতিকে সচল করাটাও প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সুলতান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সুলতানা রহমান। শুনছিলেন যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ খোঁজখবর। যুক্তরাজ্যের লন্ডন থেকে সেখানকার সবশেষ তথ্য জানিয়েছেন আমাদের সহকর্মী আসম মাসুম। প্রতিদিনই আসলে মৃতের সংখ্যা ওঠানামা করছে। গত কয়েকদিন ধরে আসলে মৃতের সংখ্যা কম ছিল, কিন্তু হঠাৎ করে আজকে সেটা বেড়ে 765 জনে, মানে গত 24 ঘন্টায় 765 জন মারা গিয়েছেন ব্রিটেনে। এটি হচ্ছে সর্বশেষ যে সরকারের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে। আজকে প্রথমবারের মতো মানে হাসপাতালের বাইরে যারা মারা যাচ্ছেন বাসাবাড়িতে অথবা বিভিন্ন কেয়ার সেন্টারে, এটি নিয়ে বেশ কিছুদিন ধরেই ব্রিটেনের বিভিন্ন গণমাধ্যমে লেখা হচ্ছিল যে প্রত্যেকদিন যে আসলে সরকারি হিসাব যেটি দেওয়া হচ্ছে সেটি আসলে হাসপাতালে মারা
মারা যাওয়ার হিসাব। এর বাইরে যারা মারা যাচ্ছেন সেই হিসাবটি আসছিল না। আজকে হঠাৎ করে আজকেই কিন্তু এখানকার স্বাস্থ্যমন্ত্রী মূলত ৩,৮১১ জন মানে হাসপাতালের বাইরে যারা মারা গিয়েছেন তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যে কারণে গতকাল পর্যন্ত যেটি ছিল যে ব্রিটেনে ২১,৬৭৮ জন মারা গিয়েছেন সেখানের সাথে আজকে যে হঠাৎ করে এই এতদিন যারা কেয়ার হোমে অথবা বাসা বাড়িতে মারা গিয়েছিলেন তাদের যে ৩,৮১১ জন যুক্ত করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ২৬,০০০-এরও বেশি ব্রিটেনে মারা গিয়েছেন এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে। এটি হচ্ছে মূলত সরকারি হিসাব বা প্রতিদিন যে পাবলিক হেলথ সার্ভিস থেকে যে বিবৃতি দেওয়া হয় সেটির হিসাব। ব্রিটেনে করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার বিভিন্নভাবে চেষ্টা করছেন। তারা লকডাউনকে আরও বাড়ানোর জন্য তারা বিভিন্ন ধরনের প্রস্তাবনা নিয়ে আসছেন। এর বাইরে এখানকার স্কুলের বাচ্চা যারা এই স্কুলগুলো এই সামারে না খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা জানেন যে লন্ডনে বাস জার্নিতে সেটাকে ভাড়া মওকুফ করে দেওয়া হয়েছে। মানুষজন চাইলে বাসে পেছনের দরজা দিয়ে উঠে তারা বিনা ভাড়ায় বাস ভ্রমণ করতে পারবেন। এছাড়া ভ্যাকসিনের বিষয়টা আমি একটু বলতে চাই যে ভ্যাকসিনটি আপনারা জানেন যে ইতিমধ্যে ট্রায়াল শুরু হয়েছে। সেই ট্রায়ালটি কিন্তু ব্রিটেনের যে নিয়ম সেটি কিন্তু ট্রায়ালটি সম্পন্ন হয়ে যদি সাকসেসফুল হয় তাহলে সেটি বাজারজাত করতে প্রায় 1.5 থেকে 2 বছর সময় লাগে, কিন্তু সেটিকে কিন্তু সরকার এই ধাপগুলোকে যে বিভিন্ন ধাপগুলোকে মানে একসাথে কয়েকটি ধাপ একসাথে করে তারা আগামী সেপ্টেম্বরের মধ্যেই এই ভ্যাকসিনটি বাজারে নিয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন। এজন্য ব্রিটেনের সরকার থেকে যে জেনার ইনস্টিটিউট আপনারা জানেন যে অধ্যাপক সারা গিলবার্টের নেতৃত্বে যে টিমটি কাজ করছে সেখানে কিন্তু একটা বড় ধরনের ফান্ডিং করা হয়েছে। এবং এটি আরেকটি ইনফরমেশন দেই যে এই ধরনের ভ্যাকসিন যে সব প্রতিষ্ঠান তৈরি করে এরকম আরও 21টি ভ্যাকসিন তৈরির প্রতিষ্ঠান যারা এই ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতায় না নেবে বরং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে জেনারেল ইনস্টিটিউটকে তারা আর্থিকভাবে বা লজিস্টিকভাবে সহায়তার ঘোষণা দিয়েছেন। এটি একটি অভূতপূর্ব ঘটনা, কারণ এর আগে সাধারণত ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু একসাথে প্রতিযোগিতার মধ্যে নেমে পড়ে, কিন্তু এই প্রথম যেহেতু জেনারেল ইনস্টিটিউট অনেকটা ধাপ এগিয়ে গিয়েছে, অন্যান্য প্রতিষ্ঠানগুলো চিন্তা করেছে যে তারা আর এই প্রতিযোগিতায় সামিল না হয়ে বরং তারা আর্থিকভাবে হোক আর লজিস্টিকগতভাবেই হোক তারা এই প্রজেক্টটিকে সাকসেসফুল করার জন্য সহায়তা করবে। সবাইকে ধন্যবাদ। এদিকে সুইজারল্যান্ডে উন্নতি হচ্ছে করোনা পরিস্থিতি, সেখানকার অবস্থা জানিয়েছেন প্রবাসী সাংবাদিক বাকিউল্লাহ রিপন। ধন্যবাদ আপনাকে। সুইজারল্যান্ডের লকডাউন কিন্তু শিথিল করা হচ্ছে। এখানে প্রথম ধাপের সেই শিথিলতা গত সোমবার দিন শুরু হয়েছে। সেখানে ছিল ডাক্তারের যে চেম্বারগুলো, ক্লিনিকগুলো, স্টুডিও, সেই সেলুন এবং এখানকার যে কনস্ট্রাকশন মার্কেট এবং গার্ডেন মার্কেটগুলো সেখানে খুলে দেওয়া হয়েছিল। এখানে আপনার সেই 3 দিনের মাথায় আজকে প্রশাসন সংবাদ সম্মেলন করে যে আসলে জানিয়েছেন সেটি হচ্ছে যে দ্বিতীয় ধাপে সেই 11ই মে এখানে আসলে খুলছে এখানকার রেস্টুরেন্টগুলো, খুলছে এখানকার অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান এবং মিউজিয়াম, এখানকার চিড়িয়াখানা এবং লাইব্রেরি সহ ও খেলাধুলার ক্ষেত্রে যে খেলার মাঠের যে ছোটোখাটো যে খেলাধুলাগুলো আছে সেগুলো আসলে এখানে খুলে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে আগেই যেটি ঘোষণা দেওয়া ছিল সেটি হচ্ছে যে স্কুলের ক্ষেত্রে অর্থাৎ প্রাইমারি স্কুল এখানে খুলবে সেই 11 তারিখে, কিন্তু এবারে প্রাইমারি স্কুলের সাথে সেখানে মাধ্যমিক স্কুলগুলো কিন্তু এখানে আসলে খুলছে। অর্থাৎ আমরা বলতে পারি সেটি হলো সুইজারল্যান্ডে দ্বিতীয় ধাপে ব্যাপক এক শিথিলতা এখানে আসলে নিয়ে আসছে এখানকার প্রশাসন। এক্ষেত্রে বর্ডারের বিষয়টি আছে, সেটি হচ্ছে বর্ডারে আপনার খোলার ব্যাপারটা এখানে প্রশ্নে এসেছে। যেহেতু পার্শ্ববর্তী দেশ যদি এ ব্যাপারে এগিয়ে না আসে একটি পক্ষ থেকে আসলে এটি সম্ভব নয়, সে কারণে আপনার সুইজারল্যান্ডের পার্শ্ববর্তী দেশ সেই অস্ট্রিয়া, জার্মানি, ফ্রান্সের সাথে আসলে আলোচনা সাপেক্ষেই বর্ডার খোলার চিন্তা করছে। তবে মনে হচ্ছে যেটি হচ্ছে খুব দ্রুতই বর্ডারও খুলে দিচ্ছে। প্রবাসী বাংলাদেশিরা এখানে আপনারা জানেন যারা অসুস্থ ছিলেন তারা সবাই এখানে সুস্থ আছেন, ভালো আছেন। ধন্যবাদ। আবারও দেশের খবর। দেশে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে 641 জনের এবং 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 8 জনের। বুধবার দুপুরে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি জানান এ পর্যন্ত দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন 7,103 জন এবং মোট মারা গেছেন 163 জন।
তিনি আরও জানান, নতুন করে 11 জন সহ মোট সুস্থ হয়েছেন 150 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 4,968 জনের। 68টি, যা আগের দিনের তুলনায় 14.68% বেশি। আমরা এ পর্যন্ত যা নমুনা পরীক্ষা করেছি সেটা হলো 59,701টি। কোভিড-19 শনাক্ত হয়েছে 641 জন এবং এ পর্যন্ত আমাদের 7,103 জনকে কোভিড-19 ভাইরাস শনাক্ত হয়েছে। আমি অতি দুঃখের সাথে জানাচ্ছি আমাদের আজকেও মৃত্যু আছে এবং এই মৃত্যু 24 ঘন্টায় 8 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 163 জন। আমাদের বেশিরভাগ মৃত্যু হলো ঢাকা ডিভিশনে এবং ঢাকা ডিভিশনেই এই টোটাল যা মৃত্যু হয়েছে তার মধ্যে 137 জন ঢাকা ডিভিশনে। কর্মক্ষেত্রে সব রিপোর্টারকে মনোবল চাঙ্গা রাখার আহ্বান জানিয়ে সাংবাদিক হুমায়ুন কবির খোকন নিজেই হেরে গেলেন কোভিড-19-এর কাছে। দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক এবং প্রধান প্রতিবেদক খোকনের এমন মৃত্যুর পরই দাবি উঠেছে ফ্রন্টলাইন ফাইটার হিসেবে চিকিৎসকদের পরেই সংবাদকর্মীদের অবস্থান নির্ধারণ করার। এর মধ্যেই আরেক দুঃসংবাদ, করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল মোহাম্মদ জসিমউদ্দিন। এদিকে এখন পর্যন্ত পুলিশের 4 শতাধিক সদস্য করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। তৌহিদ শান্তকে সাথে নিয়ে বিস্তারিত প্লাবন রহমানের রিপোর্টে। এক বিস্তৃত হাসিমুখ, পরিবারের বন্ধন, নিয়তির পরিহাসে নিমেষেই হারিয়ে গেল। কোভিড-19-এর কাছে হেরে না ফেরার দেশে হুমায়ুন কবির খোকন। মহামারীতে শহীদের খাতায় গণমাধ্যমের প্রথম নাম। শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন। এর ঘণ্টাখানেকের মধ্যেই মারা যান এই সংবাদকর্মী। মৃত্যুর পর জানা যায় করোনায় আক্রান্ত ছিলেন খোকন। আমরা লাইফ সাপোর্টে মেশিনে দেওয়ার আগে দেখলাম যে পেশেন্ট আসলে ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে এবং ব্রেন ডেথ, যেটাকে আমরা বলি, ব্রেন ডেথের দিকে আগানো শুরু করলো। যিনি এইরকম সংবাদের শিরোনামগুলা লিখতেন যাতে মনোবল না হারাইতে, তিনিই কিন্তু আজকে চলে গেলেন। করোনার কাছে খোকনের এত দ্রুত পরাজয়, এমন মৃত্যু হতবিহ্বল করেছে সাংবাদিকদের। এত অল্প সময়ে তার মৃত্যু ঘটে গেল, যেটা আমাদের কাছে একদিকে তো অকাল মৃত্যু। প্রমাণিত হলো যে করোনা মোকাবেলায় সাংবাদিকরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত অন্তত 33 সংবাদকর্মী কোভিড-19-এ আক্রান্ত হয়েছেন। মারা গেলেন তাদেরই একজন, খোকন। গণমাধ্যম কর্তা ব্যক্তিরা বলছেন, এমন পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব সরকার গণমাধ্যমের পাশে না দাঁড়ালে সম্মুখ সমরের এই যোদ্ধারা আত্মবিশ্বাস হারাবে। চিকিৎসক সমাজকে যেভাবে প্রণোদনা দিয়ে কাজে নিয়মিত করা হচ্ছে, ঠিক একইভাবে গণমাধ্যম কর্মীদেরকেও সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে আমি মনে করি। সাংবাদিকদের মৃত্যু হলেও চিকিৎসকদের মতোই 50 লাখ টাকার ইন্স্যুরেন্স কভারেজ থাকবে। সকলের জন্যই একটা উন্নত মানের পিপিই সরবরাহ থাকা খুব দরকার। দুঃসংবাদের মধ্যে আর এক দুঃসংবাদ, করোনায় মৃত্যুবরণ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল মোহাম্মদ জসিমউদ্দিন। করোনা যুদ্ধে আত্মোৎসর্গকারী এই সদস্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারি বিভাগের এক ফাঁড়িতে কর্মরত ছিলেন। মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে জানা যায় এই পুলিশ সদস্য করোনায় আক্রান্ত ছিলেন। বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় জসিমউদ্দিনকে গ্রামের বাড়ি কুমিল্লায় ধর্মীয় রীতি অনুযায়ী দাফন করা হয়েছে। এ পর্যন্ত পুলিশের অন্তত 420 জন সদস্য করোনা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সম্ভাব্য সব রকমের সহায়তা তার পরিবারকে প্রদান করা হবে এবং তার পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেছেন ইন্সপেক্টর জেনারেল এবং বাংলাদেশ পুলিশ সার্বিকভাবে সর্বতোভাবে তার পরিবারের পাশে রয়েছে। এদিকে করোনায় আক্রান্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার মাসুদ আহমেদের উন্নতি হয়েছে। দ্রুতই তাকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে নেওয়া হবে বলে জানিয়েছে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে তার জন্য গঠিত 6 সদস্যের মেডিকেল টিম। উনি খুবই স্টেবল, উনি এখন আইসিইউতে থাকার মতো নাই। হয়তো আমরা ওয়েট করতেছি কালকের যে রিপোর্টটা আসে, সেই রিপোর্টটা যদি নেগেটিভ হয় তাহলে উনি একটা ওয়ার্ডে বা কেবিনে চলে যাবেন। এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত ডাক্তার মাসুদ আহমেদের শারীরিক অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা।
করোনা ভাইরাস মহামারীতে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলায় খাদ্য উৎপাদন বাড়াতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে ঢাকা দিল্লি। বুধবার বিকেলে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে আলাপের সময় এই আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের একথা জানান। কোভিড-19 মহামারীতে সৃষ্ট পরিস্থিতির সহ বিভিন্ন বিষয়ে প্রায় 12 মিনিট কথা বলেন দুই নেতা। কোভিড-19 মোকাবেলায় গেল মাসের ভিডিও কনফারেন্সে নেওয়া উদ্যোগগুলোকে সামনে এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হন দুই নেতা। এদিকে বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফডেন। প্রায় 15 মিনিটের কথোপকথনে উভয় নেতা ব্যবসা বাণিজ্য, বিশেষ করে তৈরি পোশাক খাত নিয়ে কথা বলেন। আর বাংলাদেশের পোশাক খাতের কোনো অর্ডার বাতিল করবে না বলে জানিয়েছে সুইডেন সহ অন্যান্য আন্তর্জাতিক ক্রেতাদের তৈরি পোশাক সংক্রান্ত ক্রয়াদেশ বাংলাদেশ পূরণ করতে পারবে বলে এ সময় আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এবারে হেক্সাল হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরও খবর। রাজধানীর রাস্তায় চলছে অগণিত যানবাহন, মানুষের সংখ্যাও চোখে পড়ার মতো। সেনাবাহিনীর সদস্যরা বলছেন, গার্মেন্টস ও ইফতারের জন্য খাবারের রেস্টুরেন্ট খোলা থাকায় এত মানুষ রাস্তায় আসছেন। অন্তরা বিশ্বাসের রিপোর্ট। রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকা, একের পর এক যানবাহন পেরিয়ে যায় এখানকার মূল সড়ক দিয়ে। রাজধানীর প্রায় সব সড়কের চিত্র অনেকটা একই রকম। যারাই বের হন সবারই রয়েছে অজুহাত, অনেকে বের হন প্রয়োজনেও। এমন না তো সরকার থেকে তো খাবার দিতেছে, কিন্তু ঘরে ঘরে তো দিচ্ছে না, আমাদের রাস্তায় বেরোতে হবে। বাইং হাউসের মাল ডেলিভারি হচ্ছে, তো ও মালটা পৌঁছাই দিয়ে আসলাম। ডকুমেন্টস আছে বিজিএমএ থেকে, ওটা পাস করিয়ে আনতে হইবে, ওটা আবার চট্টগ্রাম পাঠাইতে হবে। এখন যে একটা ডকুমেন্টস, এটা আমি চট্টগ্রাম পাঠাবো। ন্যায্য মূল্যে পণ্য কেনার লাইনেও নেই সামাজিক দূরত্ব, তবে সে কথা মানতে নারাজ লাইনে দাঁড়ানো মানুষেরা। আপু, আমার তো এই যে বের হয়েছে হবার মাল নিয়ে, হ্যাঁ আমি চলে যাইতেছি। এই যে দেখেন আমার ডিফারেন্সটা অনেক। আমি তো 3 ফুট দূরে দাঁড়িয়েছি, উনি ওই যে সামনে থেকে পিছিয়ে আসে, তার জন্য কাছাকাছি হয়ে যায়। রাজধানীর কাঁচা বাজারগুলোতেও ভিড় চোখে পড়ার মতো। রাস্তায় রাস্তায় মানুষকে সচেতন করছে সেনাবাহিনীর সদস্যরা। সরকার যখন কিছু গার্মেন্টস খোলা রাখার আদেশ দিয়েছে এবং কিছু রেস্টুরেন্টও ইফতারের এই রমজান মাস উপলক্ষে রেস্টুরেন্ট খোলা রাখার একটা আদেশ দেওয়া হয়েছে, তো এই প্রেক্ষিতে রাস্তায় লোকজনের যে চলাচল এটা একটু বেড়ে গিয়েছে এবং গাড়ি ঘোড়ার চলাচলটা বেড়ে গিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মানুষকে জিজ্ঞাসাবাদ করছেন। এছাড়াও খাবার আর ত্রাণের আশায় রাস্তায় বসে অগণিত মানুষ। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। বুধবার গার্মেন্টস মালিকদের সাথে আলোচনা শেষে তিনি জানিয়েছেন, এপ্রিল মাসে যারা 20 তারিখ পর্যন্ত কাজ করেছেন তারা পুরো মাসের বেতন পাবেন, আর যারা অনুপস্থিত ছিলেন তাদের দেয়া হবে 60 ভাগ বেতন। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। স্বাস্থ্যবিধি মেনে কারখানা খোলা রাখা যাবে, সরকারি এমন নির্দেশনার পরই কারখানামুখী শ্রমিকের ঢল নেমেছে রাস্তায়। গণপরিবহন বন্ধ থাকলেও দেশের দূরদূরান্ত থেকে শ্রমিকরা ফিরছেন চাকরি বাঁচাতে। এ সময় নানাভাবে ক্ষোভ প্রকাশ করেন তারা। আমরা বাইরে এই জন্যই আসছি, কারণ এখন আমাদের পেটের ক্ষুধা। করোনার ভয় আমরা কিভাবে পাবো, আমরা তো ভাতেই মরতে আছি। শ্রমিকদের বেতন ভাতা প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার মালিকদের নিয়ে বৈঠক করেন শ্রম প্রতিমন্ত্রী। পরে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত তুলে ধরেন তিনি। এপ্রিল 2020 মাসে যে সকল শ্রমিক কাজ করেছেন তারা সম্পূর্ণ মাসের বেতন পাবেন, আর যারা কাজ করেনি তারা মোট বেতন ভাতা 60% পাবেন। শ্রমিকদের কারখানামুখী স্রোত যখন চরমে, তখন শ্রমিকদের না আসতে বুধবার সকালে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠায় বিজিএমইএ, কিন্তু অদৃশ্য কারণে পরে তা তুলেও নেয় তারা। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের কাছে প্রশ্ন করেও কোনো উত্তর মেলেনি। নিয়মগুলো আছে,
এগুলো ফ্যাক্টরিটি মানা হয়তো, এবং তাদের বলা হয়েছে আগে মেশিনটা গায়ে গায়ে তাদের বলে দেওয়া হয়েছে এই যে মেশিনে মানুষের যে 3 ফিট দূরত্ব, সেইভাবে যেন তাদের কাজটা, দেখা গেল একটা মেশিন অফ করে দিয়ে তারপর মেশিনটা কাজ করলো। ঈদের আগে শ্রমিকদের বেতন ভাতা কি উপায়ে পরিশোধ করা যায়, বিষয়টি নিয়ে আবারও বৈঠক করবে শ্রম মন্ত্রণালয়। ঈদের পূর্বেই যাতে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। সব প্রস্তুতি সম্পন্ন শেষে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে অস্থায়ীভাবে নির্মিত বসুন্ধরা করোনা হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তর থেকে দিন নির্ধারিত হলেই কার্যক্রম শুরু হবে দেশের সর্ববৃহৎ এই করোনা হাসপাতালটির। বুধবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা নিয়মিত ব্রিফিংয়ে তথ্য জানান আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম জসিমউদ্দিন। আরও জানাচ্ছেন মারুফা রহমান। প্রাথমিকভাবে লক্ষ্যমাত্রা অনুযায়ী 2000 বেড এরই মধ্যে বসে গেছে অস্থায়ীভাবে নির্মিত বসুন্ধরা করোনা হাসপাতালে। এখন কেবল বাকি আছে ছোটখাটো আনুষঙ্গিক কাজ। স্বাস্থ্য অধিদপ্তর থেকে দিন নির্ধারিত হলেই কার্যক্রম শুরু হবে করোনা মোকাবেলায় তৈরি হওয়া এই হাসপাতালটির। এটাতে আর কোনো কাজ বাকি নাই, শুধুমাত্র আইসিইউ পোর্শন যেটা আছে হল 4-এ, আইসিইউ পোর্শনের কাজটা আরও কিছুদিন চলবে। এছাড়া হলের যে এই আমাদের যে সাধারণ বেডের যে সেবাদান কার্যক্রম, এগুলোর জন্য আমাদের আর কোনো সময়ের প্রয়োজন নেই, আমরা পুরোপুরি প্রস্তুত আছি। কাজের সার্বিক বিষয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ওসমান সরওয়ার বলেন, 90% বেশি কাজ শেষ, বাকি রয়েছে আইসিইউ এর অল্প কিছু কাজ। সর্বশেষ প্রস্তুতি বা ফিনিশিংয়ের কাজগুলো চলছে আমাদের। আর রোগী আসার বিষয়টা আসলে স্বাস্থ্য অধিদপ্তর বলতে পারবে, কারণ এখানে শুধু অবকাঠামোই এক বিষয় না, আরও এর সাথে সাথে ডাক্তার, নার্স, মেডিকেল ইকুইপমেন্ট সব কিছুই আছে। এই বিষয়টা সামগ্রিক পরিকল্পনা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর। দেশে কোভিড-19 আক্রান্ত রোগী বাড়তে থাকায় সম্প্রতি সরকারকে আইসিসিবিতে 5000 শয্যার একটি অস্থায়ী হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। ব্যাংকিং লেনদেনের সময় ও শাখা সংখ্যা কমিয়ে আনায় নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে গ্রাহকদের, ফলে সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ব্যাংকারদেরও। ব্যাংকিং সেবায় গতি আনতে বন্দর ও বাণিজ্যিক এলাকায় সেবা কার্যক্রম আরও জোরদার করার দাবি রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের। বাংলাদেশ ব্যাংক বলছে, সরকারের নির্দেশনা মেনে রমজান মাস ও করোনা ঝুঁকি মোকাবেলায় সীমিত পরিসরেই ব্যাংকিং সেবা দিতে হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। রাজধানীর সোনালী ব্যাংক মহাখালী শাখা, একই ভবনে আছে উত্তরা ব্যাংকের শাখাও। বুধবার বন্ধ ছিল দুটি ব্যাংকেরই লেনদেন কার্যক্রম। গুলশানের এই বেসরকারি ব্যাংকের কর্পোরেট শাখা খোলা রাখা হচ্ছে সপ্তাহে মাত্র 2 দিন, ফলে গ্রাহকের বাড়তি চাপ পড়ছে চালু থাকা শাখাগুলোতে। পানির বিল পরিশোধ কিংবা কারখানা মালিকদের মোটা অঙ্কের টাকা উত্তোলন করতে এসে দীর্ঘ সময় থাকতে হচ্ছে লাইনে। আমি এক ফ্যাক্টরির মালিক, তো আমার ব্যাংকে আগামীকালকে স্যালারি দিব, তো এই জন্য ব্যাংকে আসি। চাপও মোটামুটি আছে, এখন রমজান উপলক্ষে মোটামুটি চাপ আছে। আমি আসছি, আমার পানির বিলের লাস্ট ডেট আগামীকাল। হ্যাঁ, বিলটা দেওয়ার জন্য জরুরি আমি আসছি। করোনা দুর্যোগের এই সময়ে প্রায় 1 মাস পণ্য খালাস করতে পারেনি বাণিজ্যিক আমদানিকারকরা। পরে কন্টেইনার খালাসে ভাড়া মওকুফ করায় কিছুটা গতি ফিরতে শুরু করেছে পণ্য খালাসে। বন্দর ও বাণিজ্যিক এলাকায় আমদানি রপ্তানি প্রক্রিয়া গতিশীল করতে ব্যাংকিং সেবা আরও জোরদার করা প্রয়োজন বলে মত ব্যবসায়ীদের। ইম্পোর্টেড প্রোডাক্টসের ড্যামেজ ফি ওয়েভ করা হোক অথবা ব্যাংকিং আওয়ার বাড়ানোর ব্যাপারে হোক, সার্বিক সবকিছু বিবেচনা করেই ইনিশিয়েটিভের মাধ্যমে, সমন্বয়ের মাধ্যমে সামনে এগিয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় না যে আসলে এই ব্রাঞ্চ খোলা রাখার জন্য কোনো ব্যবসার কোনো ইম্প্যাক্ট হয়তো একটু স্লো হচ্ছে, কিন্তু আমি মনে করি না যে ব্রাঞ্চ বন্ধ রাখার জন্য বা এডি ব্রাঞ্চে কোনো ইস্যুতে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট কোনোভাবে ইম্প্যাক্টেড হচ্ছে। গেল রোববার থেকে দেশের বাণিজ্যিক এলাকাগুলোতে ব্যাংক লেনদেনের সময় বাড়িয়ে দুপুর 2টা পর্যন্ত করার নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। শুল্কায়ন এবং রপ্তানিমুখী শিল্পের জন্য যা 3:30টা পর্যন্ত করার সুযোগ আছে বলে জানায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড যে সমস্ত ব্রাঞ্চগুলো, সেগুলো যাতে নিরবচ্ছিন্ন তার দায়িত্ব পালন করতে পারে, সেই জন্য কিন্তু আমরা 3:30টা পর্যন্ত কিন্তু আমরা খোলা রাখছি। বিশেষ করে ঢাকা মতিঝিল এলাকা এবং চিটাগাং
ওই এসে ওখানে বন্দর রিলেটেড যে সমস্ত ব্রাঞ্চগুলো আছে, যাতে অবস্থা যদি আমাদের উন্নতি হয় তাহলে সেই অবস্থার প্রেক্ষিতে পরবর্তী সময় আবার ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। বাণিজ্যিক এলাকা ছাড়া গ্রাহকদের সাধারণ ব্যাংকিং সেবা দেয়া হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। তবে অধিকাংশ শাখায় বাড়তি ভিড় থাকায় গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। ডেঙ্গু প্রতিরোধে 10 মের মধ্যে নিজ নিজ বাড়ি এবং নির্মাণাধীন ভবন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। 2 সিটি কর্পোরেশনের কাছে 1 বছরের ঔষধ মজুদ আছে বলেও জানান মন্ত্রী। আমি আশা করি নিজেদেরকে রক্ষা করার জন্য এবং সব মানুষকে রক্ষা করার জন্য স্ব অবস্থান থেকে উদ্যোগ নেবেন এবং তারা কাজটা করবেন এবং এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবেন। আর এটা না করলে 10 তারিখের ভিতরে আমরা আপনার ম্যাজিস্ট্রেট নিয়োগ করব এবং ম্যাজিস্ট্রেট নিয়োগ করে সেখানের মধ্যে তাদেরকে আপনার সব জায়গাতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, জরিমানা সহ যা যা আইনগত ব্যবস্থা নেওয়া দরকার যে হোক না কেন, এটা সরকারি প্রতিষ্ঠান হোক, বেসরকারি প্রতিষ্ঠান হোক, সিটি কর্পোরেশনের বিল্ডিং হোক অথবা এলজিডির বিল্ডিং হোক। করোনার কারণে চাষ করা হাজার হাজার টন মাছ নিয়ে বিপাকে পড়েছেন চাঁদপুরের মৎস্য চাষিরা। মাছ বিক্রি করতে না পারা এখন শ্রমিক খরচ চালানো দায় হয়ে পড়েছে। মৎস্য বিভাগ বলছে আপাতত অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। চাঁদপুর থেকে খোকন কর্মকারের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের কচুয়ার হাড়িচাইল গ্রামের প্রবাস ফেরত মহিউদ্দিন ঋণ করা 3 লাখ টাকা পুঁজি নিয়ে 2006 সালে শুরু করেন মাছের খামার। বর্তমানে তার মৎস্য খামারে 157 জন শ্রমিক কর্মরত আছেন। করোনার কারণে মাছ বিক্রি না হওয়ায় বিপাকে পড়েছেন তিনি। লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই উঠছে না। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা তার। খাবারের টানে লেবারের টানে প্রতি মাসে লেবার এবং ইলেকট্রিশিয়ান বিল আসে 60 থেকে 70 লক্ষ টাকা। এর কারণে আমরা মাছ বিক্রি করতে হলে প্রতিদিন দেখা গেছে যে 6 টন মাছ বিক্রি করলে আমাদের প্রতিদিন 1.5 লক্ষ টাকা আসে লস। চাঁদপুরে বর্তমানে মৎস্য চাষী আছেন 31,015 জন। অন্য চাষিরা বলছেন একই কথা, বিক্রি করতে পারি না, এই কি সমস্যা। মাছের লস, মাছের দাম কম। জেলায় 288টি বাণিজ্যিক ছোট বড় মৎস্য খামার রয়েছে, আর পুকুর রয়েছে 49,467টি। এসব খামারে কাজ করছেন হাজার হাজার শ্রমিক। মজুরি না পেয়ে মানবেতর জীবন কাটছে তাদের। ওর মাছের যে পরিস্থিতি, যে লস, মালিক খাইতে আছে, মালিক তো বেতন দিতেই কষ্ট হচ্ছে। আর মাছ বিক্রি না করার কারণে আমাদেরও স্যালারি দিতে পারতেছে না। বর্তমান পরিস্থিতিতে চাষিদের ধৈর্য ধরার পরামর্শ দিলেন মৎস্য কর্মকর্তা। মৎস্য চাষিদেরকে অনুরোধ করব তারা যাতে একটু ধৈর্য ধারণ করে এবং সুন্দরভাবে যাতে ওনাদের ইয়েটা পরবর্তীতে যাতে সেটা ওভারকাম করতে পারে। চাঁদপুরে 49,467টি পুকুর ও 288টি বাণিজ্যিক খামার আছে। এসব খামার ও পুকুরে বিভিন্ন প্রজাতির প্রায় 30,383 টন 810 কেজি মাছ উৎপাদন হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লকডাউন পরিস্থিতিতে জরুরি পণ্য পরিবহনের অনুমোদন থাকলেও খাবার হোটেল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন নেত্রকোনার হাওরের ধান পরিবহনে আসা ট্রাক চালক ও শ্রমিকরা। যদিও এর মধ্যে হাইওয়ে, সড়ক ও বিশেষ বাজারগুলোতে স্বল্প পরিসরে হোটেল খোলা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এদিকে শ্রমিক সংকটের মধ্যে চট্টগ্রামে কৃষকদের বোরো ধান কাটা ও ধান ঘরে তোলার কার্যক্রমে অংশ নিচ্ছে দক্ষিণ জেলা কৃষক লীগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হাওড় অঞ্চলে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ভালো দাম পেয়ে কাঁচা ধানই বিক্রি করছেন কৃষকরা। এই ধান কাটতে সরকারি উদ্যোগেই প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন কয়েক হাজার শ্রমিক। কিন্তু করোনার প্রভাবে সকল দোকানপাট, খাবার হোটেল বন্ধ থাকায় পথের মধ্যে চরম খাদ্য সমস্যায় পড়ছেন বলে জানান তারা। তাদের দাবি নিয়ম শৃঙ্খলার মাঝেই কিছু হোটেল ও দোকান খোলা রাখার। খাবারের যদি একটা ট্রাক স্ট্যান্ড হিসাবে খাবারের করতো তাহলে এটা ভালো হইতো। আমরা গরিব মানুষ, দিন খাইলে দিন খাই ভাই, গাড়ি চালাইলে ভাত পাই, নিলে পাই না। রাস্তায় যদি একটা চা দোকান খোলা থাকে বা ছোটখাটো একটা হোটেল খোলা থাকে তাহলে আমরা দমোটো খেতে পারবো আর। তবে এরই মধ্যে জেলার হাইওয়ে, সড়ক ও বিশেষ বাজারগুলোতে স্বল্প পরিসরে খাবার হোটেল খোলা রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। হাইওয়ে যে রেস্টুরেন্টগুলো বা রাস্তার পাশের যে হোটেলগুলো আছে সেগুলোকে খোলা রাখা আর সুযোগ
করে দেওয়ার ব্যাপারে আমরা নির্দেশনা পেয়েছি এবং এটা আমরা ইতিমধ্যেই প্রচার করেছি। এদিকে শ্রমিক সংকটের মধ্যে চট্টগ্রামে কৃষকদের বোরো ধান কাটা ও ধান ঘরে তোলার কার্যক্রমে অংশ নেন দক্ষিণ জেলা কৃষক লীগ। এক কর্মসূচির আওতায় বিনা পারিশ্রমিকে নেতাকর্মীরা ধান কেটে দিচ্ছেন কৃষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চলতি বছর দিনাজপুরের লিচুর ফলন ভালো হলেও লাভ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বাগানীরা। তারা বলছেন গত 2 বছর রোজার মাসে লিচু পাকায় লোকসান গুনতে হয়েছে তাদের। আর এবার করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে তাদেরকে বেশ বিপাকেই পড়তে হবে। তবে বাগানীদের সার্বিক সহযোগিতা সহ প্রণোদনা দেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় কৃষি কর্মকর্তা। দিনাজপুর থেকে ফখরুল হাসান পলাশের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। লিচুর জেলা দিনাজপুর। জেলার 13টি উপজেলাতেই কম বেশি লিচু বাগান রয়েছে। তবে দিনাজপুরের সদর, বিরল, কাহারোল উপজেলায় বাগানের সংখ্যা বেশি। এই অঞ্চলে বোম্বাই, মাদ্রাজি, বেদানা, কাঠালি, চায়না 3 সহ বিভিন্ন জাতের লিচু বাগান রয়েছে। থোকায় থোকায় ঝুলে থাকা সবুজ রঙের লিচু যেন অপেক্ষায় আছে জ্যৈষ্ঠ মাসের। এখনো 1 মাসের বেশি সময় লাগবে লিচু পাকতে। ফলন ভালো হয় এরই মধ্যে বাগানীরা পোকা দমনে কীটনাশক সেচ সহ নানা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। তবে ন্যায্য দর নিয়ে দুশ্চিন্তায় বাগানীরা। পোকামাকড় দমনের জন্য এবং লিচুকে রক্ষা করতে হবে। এবার আমাদের দিনাজপুরের লিচুর ফলন ভালোই দেখা যাচ্ছে, কিন্তু করোনা পরিস্থিতি যদি এভাবেই চলতে থাকে তাহলে আমার মনে হয় বাগানীরা মাঠে মারা যাবে। তবে রোজা ও করোনায় ক্ষতির আশঙ্কায় সরকারের সহযোগিতা চাইলেন বাগানীরা। গতবারে রমজানের কারণে তো লিচুর দাম পাইলাম না। এবার করোনা ভাইরাসের জন্য লিচুর পরিস্থিতি কী হবে তা তো বলতে পারতেছি না। আশা করছি যে সরকার এই দিকেও একটু দৃষ্টিকোণ দিক, যে অন্যান্য সবজি চাষের ক্ষেত্রে বা ধান চাষের ক্ষেত্রে পাট, টমেটো এগুলোর ক্ষেত্রে যেরকম প্রণোদনা দিয়েছেন, সেরকম লিচুর ক্ষেত্রে, আমের ক্ষেত্রেও যেন প্রণোদনা দেওয়া হয়। সব রকমের সহযোগিতা সহ প্রয়োজনে বাগানীদের প্রণোদনার আওতায় আনা হবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা। কোনো ক্ষতির আওতায় পড়ে সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য আমরা প্রণোদনার যে 5% হারে যে লোন দেওয়ার, 4% হারে যে লোন দেওয়ার যে কথাটা হচ্ছে, সেটাও আমরা বিবেচনা করব। যদি আমাদের এই সমস্ত সব জিনিসগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে আমরা প্রণোদনার আওতায় আনতে পারবো। দিনাজপুর জেলায় 6,500 হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে এবং প্রতি বছর এই জেলায় লিচু উৎপাদন হয় 30,000 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা পরিস্থিতি মোকাবেলায় সবার আগে প্রয়োজন সচেতনতা। আর সেই বার্তায় ভিডিও চিত্রের মধ্য দিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছেন অভিনয় শিল্পীরা। এসব ক্রিয়েটিভ কাজগুলোর সঙ্গে টেলিভিশন তারকাদের পাশাপাশি সম্পৃক্ত হচ্ছেন মঞ্চ নাট্যকর্মীরাও। শকুন আমিরের রিপোর্ট। বলা হয় সকল পরিস্থিতিতেই থিয়েটারের শিল্পীরা থাকেন সোচ্চার। করোনা পরিস্থিতিতেও সেই প্রমাণ মিলল আবার। আমার সন্তান থেকে আমি দূরে, আমার মা থেকে দূরে। নাট্যকর্মী ও সংগঠক মোহাম্মদ শাহনেওয়াজ মঞ্চে আনলেন কোভিড-19 সংক্রমণ নিয়ে সচেতনমূলক নাটক, যার শিরোনাম জয়ী হব একদিন। কথক থিয়েটারের ব্যানারে নাটকটির দেখা মেলে ইউটিউব চ্যানেলে। আমরা আনবই। আপনি তো বাজারে যাচ্ছেন না, আপনি তো বাজারে করোনা নিয়ে গল্প করতে যাচ্ছেন। অন্যদিকে করোনা পরিস্থিতির কথা সংক্ষিপ্ত একটি ভিডিও চিত্রের মধ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন পরিচালক শাহনেওয়াজ কাকলি। সেখানেও পাওয়া যায় সচেতনতার বার্তা। আমি নিজে দেখছি আপনি মাস্ক খুলে দোকানদারের সাথে গাল গল্প করতেছেন। আপনি দেখেন না টেলিভিশন রেডিওর মধ্যে যে সারাদিন কয় ঘরে থাকুন ঘরে থাকুন ঘরে থাকুন। ভিডিও চিত্রটিতে অভিনয় করেন প্রাণ রায়, সঙ্গে ছিলেন শাহনেওয়াজ কাকলিও। ফেসবুক পেজে ইতোমধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে ভিডিও চিত্রটি। সাবা সাবা সাজু সাজু সাজু। কি হয়েছে সাজু ভাই, কি হয়েছে? আরে এই মাত্র বাইরে গেল, আমি নিজে চোখে দেখলাম মাত্র। এদিকে সোশ্যাল মিডিয়াতে বেশ ঘুরপাক খাচ্ছে নয়নতারা হাউজিং লিমিটেডের হাঁটি হাঁটি পাপা শিরোনামের একটি ভিডিও চিত্র। করোনাবন্দী এ পরিবেশনায় সচেতন হওয়ার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সতর্ক থেকে পেশাগত দায়িত্ব পালনের কথাও তুলে ধরা হয়েছে। অন্যেরা করে করুক না, তুমি ছুটি নিয়ে নাও। কেউ ছুটিতে নেই।
এই পরিস্থিতিতে বাংলাদেশেও তো ডাক্তার, নার্স এবং হাসপাতালে সেবাদানকারীদের পাশাপাশি পুলিশ, আর্মি আর সাংবাদিক সবাই জরুরিভাবে কাজ করছে। সামাজিক দূরত্ব বজায় রেখে এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মেহের আফরোজ শাওন, সাজু খাদেম সহ আরো অনেকে। সুকন্যা আমির, নিউজ 24। ঘরে থাকুন, নিরাপদে থাকুন। প্রখ্যাত বলিউড অভিনেতা ইরফান খান আর নেই। তিনি মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার 53 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শক্তিমান এই অভিনেতা সাবলীল অভিনয়ে ডুবিয়ে রাখতেন দর্শকদের। সিনেমা পাড়ায় অভিনয়ের জীবনটা শুরুর দিকে বন্ধুর হলেও অভিনয় দক্ষতা দিয়ে জয় করে নেন প্রতিটি ধাপ। সাফল্যের শ্রেণীতে যুক্ত করেন অস্কার, ফিল্মফেয়ার, পদ্মশ্রী এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সুকন্যা আমিরের রিপোর্ট। তাকে নিয়ে গিয়েছিল প্রেমের জটিল উদ্যানে। কেমন আছো বাবা? বলিউড অভিনেতা ইরফান খান, যার অভিনয়ে ডুব দেয়া যায় অবলীলায়। 2017 সালে বাংলাদেশে ডুব চলচ্চিত্রে অভিনয় করে মুগ্ধতায় ডুবিয়েছিলেন কোটি কোটি দর্শকদের। মোস্তফা সরোয়ার ফারুকীর পরিচালিত ডুব সিনেমা দিয়ে ইরফান খান যেন হয়ে উঠেছিলেন একজন বাংলাদেশি। কেন লোকজন তোমাকে পৌঁছাবে এই ভয়? तुम्हारा ही अमिताभ बच्चन लुक और तेवर यहाँ काम नहीं करेगा। तो आप बताइए मैं क्या सिंघम बन के घूमूं? বলিউডের বক্স অফিসে যখন 3 খানের রাজত্ব, তখন নিজের অসাধারণ অভিনয় দিয়ে বলিউডে নিজের নাম প্রতিষ্ঠা করেন ইরফান খান। এমনকি তার সাবলীল বিচরণ ছিল হলিউড এবং ব্রিটিশ ফিল্ম পাড়াতেও। मैं समझ में नहीं आ रहा कि बेकार में इमोशनल होके फंस तो नहीं गया मैं ये चिक-चिक। টিভি সিরিয়াল দিয়ে শুরু হয় তার অভিনয় জীবন। 1988 সালে পা রাখেন বলিউড পাড়ায়। কাজ করেন সালাম বোম্বে সিনেমাতে, কিন্তু তার অভিনীত চরিত্রটি বাদ পড়ে যায় ফিল্ম এডিটিংয়ে। टपक गए तो बनारस से अच्छी कोई जगह नहीं है। সময়ের আবর্তনে পরিবর্তন হয় তার চলচ্চিত্রের দৃশ্যপট। ব্রিটিশ ফিল্ম ডিরেক্টর আসিফ কাপাডিয়ার হাত ধরে অভিনয় করেন দ্য ওয়ারিয়র সিনেমায়। প্রশংসায় ভাসেন রোড টু লাদাখ, মকবুল, হাসিল সিনেমা দিয়ে। ঘরে তোলেন ফিল্মফেয়ার সেরা ভিলেনের পুরস্কার। आपकी छुट्टियां मैंने बुक करवा दी हैं 25-26 मिनिस्ट्री से अप्रोच करवा के। লাইফ ইন এ মেট্রো, অ্যাট ফ্যাক্টরি, দ্য অ্যামেজিং স্পাইডারম্যান, পানসিং তোমার, দ্য লাঞ্চ বক্স সহ একের পর এক ছবিতে অভিনয় দক্ষতায় ছাড়িয়ে যান নিজেকেই। সাফল্যের সিঁড়িতে যুক্ত হয় পদ্মশ্রী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এমনকি স্ল্যামডগ মিলিয়নিয়ার দিয়ে জিতে নেন অস্কার। कन्या तो तुम्हारे 90 साल के बच्चे को साथ में अडॉप्ट करना पड़ेगा। बिल्कुल। 53 বছর বয়সে শেষ 2টি বছর তিনি লড়াই করেছেন ক্যান্সারের সাথে। এর মাঝেও অভিনয় থেকে দূরে রাখা যায়নি তাকে, কিন্তু নিয়তির নিষ্ঠুরতার কাছে হার মানতে হলো তাকে করোনাকালে। ভালোবাসার নতুন সুকন্যা আমির, নিউজ 24। সকালের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা চিকিৎসায় সীমাহীন দুর্ভোগ। হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরেও মিলছে না সেবা, ছড়িয়ে পড়ছে কমিউনিটিতেও। করোনা পরীক্ষায় চরম অব্যবস্থাপনা। নমুনা সংগ্রহশালায় মানা হচ্ছে না সামাজিক দূরত্ব, সংক্রমণ বৃদ্ধির শঙ্কা। থামছে না মৃত্যুর মিছিল। পরীক্ষামূলক ঔষধ প্রয়োগের সফলতার দাবি যুক্তরাষ্ট্রের। আরও সময় নেওয়া প্রয়োজন বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা মোকাবেলায় বাংলাদেশ ভারতের 2 প্রধানমন্ত্রীর ফোনালাপ। তৈরি পোশাক খাত নিয়ে সুইডেনের প্রধানমন্ত্রীর সাথেও কার্যকর আলোচনা। গার্মেন্টস ও রেস্টুরেন্ট খোলায় সড়কে বাড়ছে মানুষ। আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ। অনুপস্থিত কর্মীরাও পাবেন 60% বেতন। ব্যাংকের শাখা ও লেনদেনের সময় কমানোয় বেড়েছে গ্রাহকের চাপ। হিমশিম ব্যাংকাররা। বাণিজ্যিক এলাকায় সেবা বাড়ানোর দাবি। আর এই ছিল এখনকার আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।